আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অনেকদিন ধরে আমরা ফার্স্ট পেপার পড়তেছিলাম। আজকে আমি একটু সেকেন্ড পেপারের পরিবেশ রসায়নের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। দুটো প্রশ্ন নিয়ে, সৃজনশীল প্রশ্ন। আমরা সেটা এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে, অঙ্কগুলো এবং ব্যাখ্যামূলক প্রশ্নগুলো একটু আলোচনা করব। তোমাদের যে নতুন সংক্ষিপ্ত সিলেবাস আছে সেই সিলেবাসের আলোকে নেক্সট দিন আমরা চেষ্টা করবো আবার জৈব রসায়নের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতে। ঠিক আছে? তো এখানে আজকে আমরা এই প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের দুইটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে প্রথম যে প্রশ্নটা, সেখানে দেখো এখানে একটা দুটা পাত্র দেওয়া আছে এবং সেই দুইটা পাত্র আবার স্টপ কর্ক দ্বারা যুক্ত আছে। তো একটা পাত্রে হচ্ছে তোমার নাইট্রোজেন গ্যাস আছে, আর একটাতে পি গ্যাস আছে। তো এখানে নাইট্রোজেন গ্যাসের ভর হচ্ছে 0.5 গ্রাম এবং এই জায়গার আয়তন হচ্ছে 500 ml এবং এই জায়গার টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস। এবং পরবর্তী পাত্রে যেখানে বি গ্যাস আছে সেখানে বি গ্যাসের ভর হচ্ছে 0.6 গ্রাম এবং এটা আয়তন হচ্ছে 800 ml এবং এর চাপ হচ্ছে 1.5 atm চাপ। তাহলে এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা কি। এটা ওই চার্লসের সূত্র থেকে পাওয়া যায়। তোমাদের মধ্যে কেউ যদি বলতে পারো যে পরম শূন্য তাপমাত্রা কি, হ্যান্ড রেজ করো। পরম শূন্য তাপমাত্রাটা কি? তানভীর, তুমি বলতে পারবা পরম শূন্য তাপমাত্রাটা কি? স্যার -273.15 কেলভিন তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। কেলভিনকে? না স্যার, জি স্যার, কেলভিনকে। কেলভিনকে। কেলভিনকে স্যার। জি স্যার। সাকিব, তুমি বলতে পারবা? স্যার, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য শূন্য হয় সেই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা, এবং এটা হচ্ছে স্যার 0 কেলভিন বা -273.16 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। হ্যাঁ, রাইট। তাহলে এই জন্যই আমি তোমাকে আরেকবার জিজ্ঞেস করছিলাম, এটা ডিগ্রি সেলসিয়াস হবে। আর এই ডিগ্রি সেলসিয়াসটা তখন হবে 0 কেলভিন। ঠিক আছে? তো এটা আমরা চার্লসের সূত্র থেকে পাই, তাই না? তাহলে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। এটা হচ্ছে থিওরিটিক্যাল একটা ভ্যালু। আরেকটা হচ্ছে তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আমরা চার্লসের সূত্র অনুযায়ী যে গ্রাফটা পাই আর কি, হ্যাঁ, এখানে আমরা এই ধরনের একটা সরল রেখা পাই। এই জায়গায় নিচে হচ্ছে টেম্পারেচার আর এদিকে হচ্ছে আয়তন ভি। তো ভি বনাম টি এর যখন আমরা লেখচিত্র অঙ্কন করি তখন এরকম একটা ঊর্ধ্বগামী সরলরেখা পাওয়া যায়। এই সরলরেখাটাকে কি বলা হয়? কে বলতে পারবা? রিফাত, তুমি কি বলতে পারবা এই সরলরেখাটাকে কি বলা হয়? চার্লসের সূত্র অনুযায়ী আমরা যখন ভি বনাম টি এর লেখচিত্র অঙ্কন করি তখন যে সরলরেখা পাওয়া যাচ্ছে সেটাকে আমরা কি বলি? এটা কিন্তু আলাদা একটা নাম আছে, তাই না? বলতে পারবা এটা কি বলা হয়? স্যার, আপনি কি আমাকে আস্ক করছেন? হ্যাঁ, তোমাকে তোমাকে আজ করছি। না স্যার, অ্যাকচুয়ালি স্যার এটা একটু ভুলে গেছি আচ্ছা স্যার। আচ্ছা, চার্লসের সূত্রে কোনটা স্থির থাকে সেটা কি মনে আছে? চার্লসের সূত্রে জি স্যার, জি স্যার, জানান হ্যাঁ, স্যার। চাপ স্থির থাকে, তাই না? টেম্পারেচার, হ্যাঁ হ্যাঁ, চাপ স্থির থাকে। তাহলে এখানে জি স্যার। যেহেতু স্থির চাপে তুমি ভি বনাম টি এর লেখচিত্র অঙ্কন করে একটা সরল রেখা পাইলা, ঊর্ধ্বগামী সরলরেখাটাকে বলা হয় আইসোবার। ঠিক আছে? জি স্যার। এটাও কিন্তু অনেক সময় ক নাম্বার প্রশ্নে আসে, আইসোবার কি। যেহেতু চার্লসের সূত্র আছে সাথে এটাও কিন্তু রিলেটেড। হ্যাঁ, তাহলে চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে ভি বনাম টি এর লেখচিত্র অঙ্কন করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে বলা হয় আইসোবার। ঠিক আছে, এটা গেল হচ্ছে প্রথম প্রশ্নের আনসারটা। আমরা ওই পরম শূন্য তাপমাত্রাটা লিখলাম। তারপর হচ্ছে আর এর মান এসআই এককে নির্ণয় করো। আমরা আর এর যে সমীকরণটা জানি, মোলার গ্যাস ধ্রুবক আর ইকুয়ালস টু হচ্ছে পিভি বাই এনটি। পিভি বাই এনটি। তো এখানে আমাদেরকে
পি এর মান, ভি এর মান, এন এর মান এবং টি এর মান বসাতে হবে। এগুলো সব এসআই এককে বসাতে হবে। এখন পি এর মানটা এসআই এককে হচ্ছে 1.01325 into 10 to the power 5 into 10 to the power 5 প্যাসকেল। আয়তন হচ্ছে মিটার কিউবে বসাবো। মিটার কিউবে বসালে কত হবে? 22.4 into 10 inverse 3। এটা হচ্ছে মিটার কিউবে আয়তন। আর এন এর মান 1, টি এর মান হচ্ছে 273 কেলভিন। 273 কেলভিন। এই মান যদি আমরা বসাই দিই তাহলে সেখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাব 8.314 বা কোনো কোনো জায়গায় 316 পাওয়া যাবে যদি আমরা সেটাকে 273.16 বসাই আর কি। ঠিক আছে, 316 পাওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে এই হলো আর এর মান এসআই এককে। একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। তো যখন খ নম্বর প্রশ্নটা আসবে আমরা অবশ্যই সূত্র থেকে সবগুলো মান কিন্তু সঠিক ইউনিটে বসাবো। সঠিক ইউনিটে বসানোর পর তারপর আমরা এই মানটা লিখবো। আচ্ছা, এখন আমরা এটার যে গ নাম্বার প্রশ্ন আছে সেটাতে যাই। প্রশ্নে বলছে উদ্দীপকের পাত্র দুটির সংযোগ নলের স্টপ কর্ক খুলে দিলে গ্যাস মিশ্রণের মোট চাপ কত? যদি এই যে এখানে দুই পাত্রে দুটা গ্যাস আছে, এখানে যদি স্টপ কর্কটা আমরা খুলে দেই তাহলে দুটা গ্যাস একসাথে মিশ্রিত হবে। সেই গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন গ্যাস মিশ্রণের মোট চাপকে যদি আমরা পি ধরি তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। মিশ্রণের মোট চাপ পি ইকুয়ালস টু হচ্ছে P1 V1 প্লাস P2 V2 ডিভাইড বাই হচ্ছে V1 প্লাস V2 মিশ্রণের মোট আয়তন। আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রের এই অংশটা জানি। এই সূত্রটা আমরা প্রয়োগ করে মিশ্রণের মোট চাপ বের করতে পারি। তো সেই ক্ষেত্রে দেখো নাইট্রোজেন গ্যাসের কিন্তু আয়তন দেওয়া আছে কিন্তু তার চাপ কিন্তু দেওয়া নাই। আর বি গ্যাসের চাপ এবং আয়তন দুইটাই কিন্তু দেওয়া আছে। তাহলে আমাদের প্রথমে এখানে নাইট্রোজেন গ্যাসের যে চাপ সেটা কিন্তু বের করে নিতে হবে। হ্যাঁ, তো এখানে নাইট্রোজেনের চাপটা আমরা পি এর মানটা নির্ণয় করবো। এটাকে এখানে P1 ধরবো। P1 এর মান আমরা নির্ণয় করবো। এখানে ভি এর মান দেওয়া আছে, নাইট্রোজেনের ভর দেওয়া আছে এবং তাপমাত্রা টি দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা এই জায়গায় যে সূত্রটা ব্যবহার করব ওই পিবি ইকুয়ালস টু এনআরটি সূত্রটা ব্যবহার করব। এখানে P1 V1 ইকুয়ালস টু এন আর টি এই সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে এখানে নাইট্রোজেন গ্যাসের চাপ P1 ইকুয়ালস টু হচ্ছে এন আর টি ডিভাইড বাই ভি। এখন এখানে এন এর মান কত হবে? এন ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউ বাই ক্যাপিটাল এম আর টি বাই ভি। এখানে ডাব্লিউ মান কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে 0.5 গ্রাম। তাহলে ডাব্লিউ মানটা আমরা 0.5 বসিয়ে দিব। নাইট্রোজেন গ্যাস যেহেতু বলাই আছে তার আণবিক ভর হচ্ছে 28। আর এর মানও দেওয়া আছে। আর এর মান আমরা জানি, এই আর এর মানটা বসাবো 0.0821। তাপমাত্রা দেওয়া ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, এটা হবে 293 কেলভিন। এখন আমরা ভি এর মানটা বসাবো। ভি 500 ml দেওয়া, তো এখানে আমাকে ভি এর মানটাকে লিটারে বসাতে হবে। তাই 500 কে আমরা 1000 দিয়ে ভাগ করে তারপরে আমরা লিটারে মানটা নিয়ে যাব এবং 500 কে 1000 দিয়ে ভাগ করলে মানটা আসে 0.5। মানটা আসে 0.5। তাহলে এটাই হলো নাইট্রোজেন গ্যাসের আয়তন। এখন আমরা এটাকে একটু হিসাব করে মানটা বের করে ফেলি, নাইট্রোজেনের চাপটা বের করে ফেলি। সেটা হবে 0.0821 ইন্টু 293 ডিভাইড বাই 28। এখানে এই 0.5 আর 0.5 কাটাকাটি চলে গেল। তাহলে এখান থেকে চাপের মানটা আসতেছে 0.86 atm।
চাপের মানটা আমরা এটিএম এ বের করলাম। চাপের মানটা এটিএম এ বের করার আরেকটা কারণ হচ্ছে বি গ্যাসের যে চাপ সেটাও কিন্তু এটিএম এ দেওয়া আছে। এই জন্য আমি নাইট্রোজেন গ্যাসের চাপটাও কিন্তু এটিএম এ নির্ণয় করলাম যাতে আমাদের হিসাব করতে সুবিধা হয়। এখন তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব, মিশ্রণের মোট চাপ P ইকুয়ালস টু হবে P1, P1টা হচ্ছে নাইট্রোজেন গ্যাসের চাপ, সেটা হচ্ছে 0.86, আয়তন হচ্ছে 0.5 লিটার। ঠিক একইভাবে P2 হচ্ছে বি গ্যাসের চাপ, সেটা হচ্ছে 1.5 ইন্টু হচ্ছে তার আয়তন, আয়তনটা হচ্ছে 800 ml, এটাকে 1000 এ ভাগ করলে 0.8 হবে, লিটারে প্রকাশ করলাম। আর নিচে হবে 0.5 প্লাস 0.8। এখন এখান থেকে হিসাব করে আমরা মিশ্রণের মোট চাপটা বের করে ফেলতে পারি। তাহলে 0.86 ইন্টু 0.5 প্লাস হচ্ছে 1.5 ইন্টু 0.8 ডিভাইড বাই 0.5 প্লাস 0.8। এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি মানটা আসবে 1.25। তাহলে মিশ্রণের মোট চাপ হচ্ছে 1.25 এটিএম চাপ, অ্যাটমসফিয়ারিক চাপ। তাহলে এটাই হলো গ নাম্বার প্রশ্নের অ্যান্সার। স্টক খুলে দিলে গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে। তাহলে আমরা গ নাম্বার অ্যান্সারটা পেয়ে গেলাম। এবার আমরা ঘ নাম্বার প্রশ্ন দেখব। ঘ নাম্বার প্রশ্নটা বলছে উদ্দীপকের কোন গ্যাসটির ব্যাপনের হার বেশি তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে যে দুটা গ্যাস আছে এই দুটা গ্যাসের মধ্যে কোনটা বেশি ব্যাপিত হবে সেটার মান আমাদেরকে বের করতে হবে, গাণিতিকভাবে দেখাতে হবে যে এটার ব্যাপনের হারটা বেশি। তো সেই ক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করতে পারি সেটা হলো ব্যাপনের হারের যে সূত্রটা ব্যবহার করতে পারি গ্রামের ব্যাপন সূত্র থেকে, আর নাইট্রোজেন বাই আর বি ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার এম বি ডিভাইড বাই এম নাইট্রোজেন। এখন নাইট্রোজেনের আণবিক ভরটা আমাদের জানাই আছে, এখানে এম দ্বারা আণবিক ভর বোঝাচ্ছে, কিন্তু বি গ্যাসের আণবিক ভরটা আমাদের জানা নাই। কিন্তু উদ্দীপকে যে মানগুলো দেওয়া আছে সেখান থেকে কিন্তু আমি বি গ্যাসের তোমার যে আণবিক ভর সেটা কিন্তু বের করে ফেলতে পারি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বি গ্যাসের আণবিক ভর বের করা। সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করবো, পিবি ইকুয়ালস টু এম বাই ক্যাপিটাল এম, এটাকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করতে পারি, ডাব্লিউ বাই ক্যাপিটাল এম আর টি। এই সূত্র ব্যবহার করে আমরা বি গ্যাসের আণবিক ভরটা বের করব। তাহলে বি গ্যাসের আণবিক ভর এম বি ইকুয়ালস টু হবে ডাব্লিউ আর টি বাই পিবি, ডাব্লিউ আর টি বাই পিবি। একটু মানগুলো দেখে নেই। এখানে বি গ্যাসের ভর দেওয়া 0.6 গ্রাম, তাহলে ডাব্লিউ মান হচ্ছে 0.6। এখানে যেহেতু চাপের মানটা এটিএম এ দেওয়া এবং আয়তনটা এমএল এ দেওয়া, যেটাকে আমরা লিটারে প্রকাশ করব, তাই আমরা আর এর মানটাও লিটার অ্যাটমসফিয়ারে বসাবো। তাহলে এটা হবে 0.0821। এটা হচ্ছে আর এর মান। টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া, তাহলে এটা কেলভিনে হবে 293। এবং এই মানটাকে আমরা চাপ বি দ্বারা ভাগ করব 1.5 এবং আয়তন দেওয়া 800 ml, এটাকে 1000 দিয়ে ভাগ করলে 0.8 লিটার হবে। এই মানগুলো বসাই দিয়ে আমরা এখান থেকে বি গ্যাসের আণবিক ভরটা বের করে নিব। আর আণবিক ভর দেখতে অবশ্য আমরা যাচাই করতে পারি, কারণ আণবিক ভর যদি বেশি হয় তাহলে ব্যাপনের হার কি হবে, কম হবে। কারণ নর্মালি গ্রামের ব্যাপন সূত্র যেটা ছিল আর কি, নির্দিষ্ট তাপমাত্রা চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার তার
ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সে কথাটাকে আমরা এভাবে বলতে পারি, তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার আণবিক ভর যত বেশি, ব্যাপনের হার তত কম। তো এখানে আণবিক ভরের মান থেকে আমরা যাচাই করতে পারবো, কিন্তু আমাদেরকে এখানে গাণিতিক ভাবে দেখাইতে হবে আর কি, আমরা ম্যাথ করে দেখাবো। তবে এখানে এম এর মানটা আমরা বের করে নিই, 0.6 ইন্টু 0.0821 ইন্টু 293 ডিভাইডেড হচ্ছে 1.5 ইন্টু 0.8। এখানে মানটা আসতেছে 12। তাহলে আমাদের এই বি গ্যাসের আণবিক ভর হচ্ছে 12.03। এখন ওই সূত্রটা ব্যবহার করব, আর নাইট্রোজেন বাই আর বি ইকুয়ালস টু হচ্ছে √ mb বাই m নাইট্রোজেন। আমরা এখন মানগুলো বসাই দেবো। বি গ্যাসের আণবিক ভর হচ্ছে 12.03 আর নাইট্রোজেন গ্যাসের হচ্ছে 28। এই মানগুলো যদি এখন আমরা বসাই দিয়ে অঙ্কটা করি আর কি, 12.03 ডিভাইড বাই 28, এটা কিন্তু বর্গমূল করি, তাহলে মানটা আসবে 0.65। তাহলে আমরা এখানে লিখতে পারি আর নাইট্রোজেন ইকুয়ালস টু হচ্ছে, মানে নাইট্রোজেনের ব্যাপনের হার ইকুয়ালস টু হচ্ছে 0.65 ইন্টু আরবি। তাহলে আরবি গ্যাসের ব্যাপনের হারটাকে যদি আমরা 0.65 দিয়ে গুণ করি, তাহলে মানটা অবশ্যই আরবি এর থেকে ছোট হবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে নাইট্রোজেনের ব্যাপনের হারটা কিন্তু বি গ্যাসের ব্যাপনের হার থেকে কম। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, কোন সংখ্যাকে, এই যে আরবি এটা একটা সংখ্যা, এই সংখ্যাটাকে যখন আমরা একের থেকে কোনো ছোট সংখ্যা দিয়ে গুণ করব, তখন সেই গুণফলের মান কিন্তু সেই সংখ্যা থেকে ছোট হয়ে যাবে, মানে আরবি এর মান থেকে ছোট হয়ে যাবে। তাহলে আর এন এর মানটা হচ্ছে আরবি এর মান থেকে ছোট। আর এটাও যদি আমাদের বুঝতে সমস্যা হয় পরীক্ষার সময়, তাহলে অবশ্যই আমরা যে কাজটা করব, আণবিক ভর দেখেই কিন্তু আমরা আগে থেকে একটা প্রেডিকশন করতে পারি যে কারটা ব্যাপনের হার কম হবে। যেহেতু নাইট্রোজেনের আণবিক ভর এখানে বেশি, তাহলে নাইট্রোজেনের ব্যাপনের হারটা কিন্তু কম হবে, সেটা আমরা এমনিতেই বুঝতে পারি। সেক্ষেত্রে আমরা এই স্টেটমেন্টটা কিন্তু সেখান থেকে লিখতে পারি। আর যেহেতু গাণিতিক ভাবে দেখাইতে বলছে, তাহলে তোমাকে কিন্তু এই সম্পর্কটা দেখাইতে হবে। তাহলে এই সম্পর্কটা দেখানোর পর কারো যদি বুঝতে সমস্যা হয় যে আসলে কোনটা ছোট বা কোনটা বড়, তাহলে আমরা আণবিক ভরের মান থেকে কিন্তু সেটাকে বলে দিতে পারবো। তবে এখানে এটা খেয়াল রাখা লাগবে, কোন সংখ্যাকে যখন আমরা একের থেকে ছোট সংখ্যা দিয়ে গুণ করবো, তখন মানটা কমে যাবে। ঠিক আছে, তো সেখান থেকে আমরা বলতে পারি আর এর মানটা ছোট। আর কোন সংখ্যাকে যখন একের থেকে বড় সংখ্যা দিয়ে গুণ করবো, তখন মানটা কিন্তু বেড়ে যাবে। তাহলে এই হলো এখানকার 6 নাম্বার প্রশ্নের অ্যান্সার। তারপর আমরা আরেকটা সৃজনশীল প্রশ্নে যাব। এখানে একটা লেখচিত্র দেওয়া আছে, পিভি ভার্সেস পি এর লেখচিত্র। এখানে দুইটা গ্যাসের জন্য দেখানো হয়েছে, একটা হচ্ছে এ গ্যাস আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এখন এই চিত্র দেখে এ গ্যাসটাকে আমরা কি বলতে পারি আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে আমরা কি বলতে পারি, কে বলতে পারবা? এই গ্যাসটাকে কি বলতে পারি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে কি বলতে পারি? ওমি, তুমি বলো দেখি, এই গ্রাফ থেকে এ গ্যাসকে আমরা কি বলতে পারি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে আমরা কি বলতে পারি? কে বলতে পারবা? এই গ্যাস হচ্ছে বাস্তব গ্যাস আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সরি, এই গ্যাস হচ্ছে স্যার আইডিয়াল গ্যাস আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বাস্তব গ্যাস। তো আমরা যখন
এই ধরনের সৃজনশীল প্রশ্ন দেখবো, আমাদেরকে অবশ্যই এই দুইটা গ্যাসের আলাদাভাবে নামটাকে সেটা জানতে হবে। এটা হচ্ছে আদর্শ গ্যাস, এই গ্যাসটা হচ্ছে আদর্শ গ্যাস, এটা হচ্ছে বাস্তব গ্যাস। কারণ সে আদর্শ গ্যাসের যে সমীকরণ সেটা অনুসরণ করে নাই। আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ভার্সেস পি এর লেখচিত্র অঙ্কন করলে এরকম এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখা পাওয়ার কথা, যেটা এই গ্যাসের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে ক নাম্বারের প্রথম প্রশ্নটা হচ্ছে সিওডি কি। প্রথম প্রশ্নটা হচ্ছে সিওডি কি। মাশরাফি, তুমি কি বলতে পারবা সিওডিটা কি? কে বলতে পারবা? তানভীর, তুমি বলো দেখি সিওডিটার ফুল মানে সিওডিটার মিনিংটা কি? স্যার মানে প্রতি লিটার সারফেস প্রতি লিটার বলা দরকার না, সারফেস পানিতে তারপরে পানির স্যার এটা হচ্ছে নমুনা। আচ্ছা ঠিক আছে, সারফেস পানি হ্যাঁ স্যার এটা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড স্যার, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশনটা আর কি। হ্যাঁ, কিন্তু এটার ডেফিনেশনটা কি হতে পারে বলতে পারবা? মানে এটা হচ্ছে স্যার সারফেস ওয়াটারের যে রাসায়নিক অক্সিজেন যে চাহিদাটা স্যার, সেটা অ্যাকচুয়ালি এখানে বোঝাচ্ছে। মানে এটা হচ্ছে পচনযোগ্য এবং মানে আমাদের সারফেসে যে ওয়াটারটা সেটার ভিতরে যে রাসায়নিক অক্সিজেনের যে পরিমাণ, মানে এটার যে চাহিদাটা, ওইটার একটা পরিমাণ বা এটা দ্বারা এটাকে বোঝানো হয় যে কি আচ্ছা। পরিমাণ দরকার। আচ্ছা আচ্ছা, মাসেই বলো তুমি যেটা বলতে নিছিলে। সারফেস ওয়াটারের মানে নমুনায় থাকা দূষক, পচনশীল জৈব বস্তু ও অপচনশীল জৈব যৌগকে সম্পূর্ণ জারিত করে কার্বন ডাই অক্সাইড, তারপর অ্যামোনিয়া বা ও পানিতে পরিণত করতে যে পরিমাণ ভরের অক্সিজেন হয়। ওই পানি, হ্যাঁ, তাকে হ্যাঁ, ওই পানির স্কিডি বলা হয়। আচ্ছা, মোটামুটি সংজ্ঞাটা হয়ে গেছে। শুধুমাত্র এটা বলবো যে একটা হচ্ছে জৈব এবং অজৈব, এই কথাটা বললেই চলবে। জৈব এবং অজৈব উভয় প্রকার রাসায়নিক দূষককে অক্সিজেন দ্বারা জারিত করতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেটি হচ্ছে সিওডি। তুমি যেটা বলছো সেটাও ঠিক আছে, তবে ওই যে অপচনশীল অজৈব যৌগ বললো, জৈব যৌগ বলার দরকার নেই আর। হ্যাঁ, অপচনশীল অজৈব যৌগ এগুলোকে তোমার অক্সিজেন দ্বারা জারিত করতে। হ্যাঁ বলো স্যার আমাদের বইয়ে তো আছে স্যার যে এই যে ক্রোমিক অ্যাসিডের প্রতি সংবেদনশীল, এই জিনিসটা বলতে কি বোঝায়? ক্রোমিক অ্যাসিডের প্রতি সংবেদনশীল মানে হচ্ছে ওখানে আমরা যখন ল্যাবরেটরিতে সেটা মানে মানটা নির্ণয় করি তখন ক্রোমিক অ্যাসিড দ্বারা ওইটাকে জারিত করা হয়। ক্রোমিক অ্যাসিড একটা জারক পদার্থ না, ওইটা জি দিয়ে স্যার। এটাকে তোমার জারিত করে ওই অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড এগুলোতে পরিণত করা হয়। এই জন্য ক্রোমিক অ্যাসিডের প্রতি সংবেদনশীল কথাটা বলা আছে। তবে তুমি ডেফিনিশন জি লেখার স্যার। সময় এই কঠিন শব্দটা উল্লেখ না করলেও চলবে। তবে ক্রোমিক অ্যাসিডের প্রতি সংবেদনশীল বলতে এটাই বলা হচ্ছে। এবং তুমি যদি অন্যান্য বইগুলোতে একটু ঘাটো তাহলে দেখবা যে ওখানে কোনো কোনো জায়গায় এই বিক্রিয়াটা লিখে দেওয়া আছে, মানে কোন জি স্যার। বিক্রিয়ার হ্যাঁ মাধ্যমে নির্ণয় করা হচ্ছে সেই জায়গায় ক্রোমিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে। জি স্যার। ঠিক আছে, মানে ওখানে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের একটা মিশ্রণ ব্যবহার করা হচ্ছে, তাই না? এবং ওই বিক্রিয়ায় কিন্তু ক্রোমিক অ্যাসিড উৎপন্ন হয়, যেটা দ্বারা ওই জৈব অজৈব দুই প্রকার দূষককে জারিত করা হয়। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে অণুবন্ধী অম্ল ক্ষারক ব্যাখ্যা করো। তো ব্যাখ্যা করার পরে জানবো আগে অণুবন্ধী অম্ল ক্ষারকটা কি, এইটার সংজ্ঞাটা আমাকে কে বলতে পারবা? অণুবন্ধী অম্ল ক্ষারকটা কি? যে এটা বলতে পারবা সে হ্যান্ড রেজ করো। অণুবন্ধী অম্ল ক্ষারকটা কি? বলো। স্যার অনুবন্ধী অম্ল হচ্ছে যে অনুবন্ধী অম্ল বা ক্ষারক হচ্ছে স্যার অম্ল থেকে প্রোটন দিয়ে দেওয়ার পরে যেই মানে এটা থাকে সেটা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি ওখানে ক্ষারক হিসেবে অবস্থান করে, আর এটাকে বলা হয় স্যার ওই অম্লর অনুবন্ধী ক্ষারক। আর ঠিক একইভাবে স্যার ক্ষারক থেকে যখন মানে হাইড্রক্সিলটা দিয়ে দেওয়া হয় অথবা তারা যখন প্রোটন গ্রহণ করার পরে যে অম্লটা ওইখানে মানে বিরাজ করে সেটাকে বলে ওই ক্ষারকের অনুবন্ধী অম্ল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। এবার দেখি মাশরাফিটা একটা আনসার
ঠিক আরো একটু বুঝিয়ে দিতে পারে কিনা? হ্যাঁ বলো মাশরাফি। অনুবন্ধী ক্ষারকের কথা যদি চিন্তা করি তাহলে কোনো অম্ল বা কোনো অ্যাসিড কোনো অম্ল বা অ্যাসিড কোনো ক্ষারক পদার্থকে একটি প্রোটন দান করে যে আয়ন বা অণুতে পরিণত করে তাকে হ্যাঁ ওই অম্লের আর কি অনুবন্ধী ক্ষারক বলে। right. আর অনুবন্ধী অম্ল যদি বলি তাহলে কোনো ক্ষারক অম্ল প্রদত্ত একটি প্রোটন কি গ্রহণ করে যে অণু বা আয়নে পরিণত হয় তাকে ওই ক্ষারকের অনুবন্ধী অম্ল বলে। Correct. আচ্ছা এখন রিফাত তোমার সংখ্যাটা কিছুটা ঠিক ছিল কিন্তু এখানে হাইড্রক্সের কথাটা উল্লেখ করা ঠিক হয় নাই, কারণ আমি একটু বুঝাই বলি তোমাদের এখানে। এই যে অনুবন্ধী অম্ল ক্ষারক এটা কিন্তু আসছে ব্রনস্টেড লাউরির মতবাদ থেকে। দুইজন বিজ্ঞানী ব্রনস্টেড এবং লাউরি এই দুজনের মতবাদ থেকে আসছে। ওনাদের মতবাদটা কিন্তু প্রোটনীয় মতবাদ, এটাকে বলা হয় প্রোটনীয় মতবাদ। তো এই প্রোটনীয় মতবাদ অনুযায়ী যে সকল পদার্থ বা যে সকল যৌগ তোমার H+ আয়ন বা প্রোটন দান করতে পারে তাদেরকে বলা হয় তোমার অ্যাসিড, আর যে সকল পদার্থ H+ আয়ন বা প্রোটন গ্রহণ করতে পারে তাদেরকে বলা হয় ক্ষারক। তো এখন এই ব্রনস্টেড লাউরির মতবাদ অনুযায়ী যে সকল পদার্থ তোমার যে সকল পদার্থ না, যে সকল অ্যাসিড H+ আয়ন দান করার পর যে আয়নে পরিণত হয় বা বলতে পারো অ্যাসিড একটা প্রোটন দান করার পর যে আয়নে পরিণত হয় তাকে বলা হয় ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। আর ক্ষারক একটা প্রোটন গ্রহণ করার পর যে আয়নে পরিণত হয় তাকে বলা হয় ওই ক্ষারকের অনুবন্ধী অম্ল। তো আমরা যখন এটা ব্যাখ্যা করবো তখন অবশ্যই একটা বিক্রিয়া দিব। সবচেয়ে সহজ বিক্রিয়াটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার যে বিক্রিয়াটা, হ্যাঁ NH3 এর বিক্রিয়া। এখানে HCl যেহেতু একটা অ্যাসিড সে একটা প্রোটন দান করে, প্রোটন দান করার পর সেটা কিন্তু Cl- আয়নে পরিণত হয়ে যায়। আর অ্যামোনিয়া হচ্ছে একটা ক্ষারক, সেটা একটা প্রোটন গ্রহণ করার পর অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়ে যায়। তো যেহেতু তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডটা একটা প্রোটন দান করার পর Cl- আয়নে পরিণত হলো, এই Cl- আয়নটা কিন্তু একটা প্রোটন গ্রহণ করার মতো এখন ক্ষমতা আছে। আর যে প্রোটন গ্রহণ করতে পারে তাকে কিন্তু বলা হয় ক্ষারক। তাহলে এই ক্ষারকটা হচ্ছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুবন্ধী হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। ঠিক আছে, এই Cl- হচ্ছে HCl এর অনুবন্ধী ক্ষারক। ঠিক একইভাবে অ্যামোনিয়া একটা প্রোটন গ্রহণ করার পর অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়ে গেছে। এই অ্যামোনিয়াম আয়নে কিন্তু একটা অতিরিক্ত H+ আয়ন আছে যেটা সে দান করতে পারে, তার মানে এখানে সে আবার অ্যাসিড হিসেবে কাজ করবে। তবে এই অ্যাসিডটা হলো এই অ্যামোনিয়ার অনুবন্ধী অ্যাসিড বা বলতে পারো এই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড। তো আমরা এইভাবে একটা বিক্রিয়া দেখে সেখানে কোনটার অনুবন্ধী অ্যাসিড কোনটা, কোনটার অনুবন্ধী ক্ষার কোনটা সেটা দেখাই দিব। যেমন এটা হচ্ছে অনুবন্ধী ক্ষারক, এটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। আর একটা ব্যাপার এই ক্ষেত্রে আমাদের মনে রাখা লাগবে, সেটা হচ্ছে যে সকল অ্যাসিড মৃদু অ্যাসিড তাদের অনুবন্ধী ক্ষার হয় তীব্র, আর যেগুলো হচ্ছে তীব্র অ্যাসিড তাদের অনুবন্ধী ক্ষারটা হবে মৃদু। আর মৃদু ক্ষারের অনুবন্ধী অ্যাসিডটা হবে তীব্র, আর তীব্র ক্ষারের অনুবন্ধী অ্যাসিডটা হবে মৃদু। ঠিক আছে, এই জিনিসগুলো আর কিছু উদাহরণ তোমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো এমসিকিউর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে এইটার অনুবন্ধী ক্ষার কোনটা বা সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার কোনটা, এই জিনিসগুলো মনে রাখা লাগবে, এই উদাহরণগুলো একটু পড়া লাগবে। আচ্ছা, এখন আমাদের এখানে গ নাম্বার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে উদ্দীপকের আদর্শ গ্যাসটির জন্য 1000 কেলভিন তাপমাত্রায় গতিশক্তি নির্ণয় করো। আদর্শ গ্যাসটির ক্ষেত্রে, হ্যাঁ আদর্শ গ্যাসটি এখানে হচ্ছে এ গ্যাস, এই গ্যাসের তোমার যে গতিশক্তি, গতিশক্তি ইকে, ইকে সমীকরণটা তাহলে কি হবে? কেউ কি বলতে পারবা যে গতিশক্তির সমীকরণটা কি? E equal to 3/2 nRT স্যার। 3/2 nRT। তো এই উদ্দীপকে এন এর মানটা দেওয়া নাই, আমরা আরটি সমীকরণ ব্যবহার করে অঙ্কটা করব। 3/2 আরটি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আর এর মানটা কোনটা বসাবো? আর এর মান কোনটা বসাবো? 0.0821 বসাবো, 8.314 বসাবো নাকি? 8.314 হবে স্যার। রাইট, 8.314 হবে। তাহলে আমরা জুল এককে মানটা নির্ণয় করতে পারবো 8.314, আর টি এর মান তো দেওয়া আছে 1000।
এখন এটাকে সমাধান করলে কিন্তু আমরা গতিশক্তির মানটা পেয়ে যাব 3 into 8.314 into 1000 divided by 2 এটা হচ্ছে 12471 জুল। এটা হচ্ছে গতিশক্তির মান। ঘর নম্বর প্রশ্নটা হচ্ছে এখানে উদ্দীপকের বাস্তব গ্যাসটির সমীকরণ আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ বিশ্লেষণ করো। উদ্দীপকের যে বাস্তব গ্যাস আছে কার্বন ডাইঅক্সাইড, সেটার আদর্শ আচরণ থেকে কেন বিচ্যুতি ঘটে সেটা আমরা একটু আলোচনা করবো। এইটার অ্যান্সারটা কে দিতে পারবা, যে কোন কোন কারণগুলো এখানে আছে আদর্শ আচরণ থেকে কেন বিচ্যুতি হয়, সমীকরণটা কোন কোন বিষয়গুলোকে আমাকে চিন্তায় নিয়ে আসতে হবে। কে বলতে পারবে এটা? জেড এর ভ্যালু গুলো লাগবে স্যার। জেড এর ভ্যালুগুলো লাগবে? জেড এর ভ্যালু ছাড়া এখানে এটা আলোচনা করা যাবে না। আচ্ছা, স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম হ্যাঁ বলো। স্যার এই যে কার্বন ডাই মানে যে উক্ত গ্যাসটি হলো কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইডের গ্যাসটির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির মূল কারণ হলো আন্তঃনামিক গ্যাসের মানে আন্তঃনামিক আকর্ষণ বলের যে প্রাধান্য। যখন আচ্ছা। চাপ কম থাকে ওই সময় যে অণুগুলোর সময় আন্তঃনামিক আকর্ষণ মানে আন্তঃনামিক দূরত্ব মানে যে যে বেশি থাকে। তারপর যখন চাপ যত বৃদ্ধি করা হয় ওই সময় অণুগুলো কাছাকাছি আসতে থাকে এবং মানে অনেক সময় কাছাকাছি আসতে থাকে। এর ফলে হলো যে আন্তঃনামিক আকর্ষণ বল বৃদ্ধি পায়। এই আন্তঃনামিক আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার কারণে যে ওদের যে মানে রেখাটি আছে সেই রেখাটি হলো যে আদর্শ গ্যাসের মেইন যে সরলরেখাটা আছে সেখান থেকে মানে মানে যে নিচের দিকে নেমে আসে। আচ্ছা। নিচের দিকে নামতে তারপরে একটা নির্দিষ্ট একটা পর্যায়ে আসার পরে যে অন্য সময় একটা নির্দিষ্ট দূরত্বে আসার পরে অন্য সময় আকর্ষণ না করে তারা মানে তাদের মধ্যে বিকর্ষণ বলের সৃষ্টি হয়। এই বিকর্ষণ ফল যখন সৃষ্টি হয়ে যায় সেই সময় অন্য সময় আন্তঃনামিক দূরত্ব আবার বৃদ্ধি পেতে থাকে। এজন্য যে যে সেই যে রেখাটি আছে মানে যে বাড়তে থাকে এবং এক সময় হলো যে যে সরলরেখাটিকে আদর্শ গ্যাসের সরলরেখাটিকে অতিক্রম করে। এটা হলো তার মূল কারণ, অর্থাৎ আন্তঃনামিক আকর্ষণ বলটাই মেইনলি এখানে কাজ করতেছে। আচ্ছা, আরেকজন হাত তুলছিল, সেটা হচ্ছে সাকিব। হ্যাঁ তুমি বলো দেখি, তারপর আমি এটা ব্যাখ্যা করবো। তুমি বলো দেখি। স্যার উপরোক্ত গ্রাফ থেকে দেখা যাচ্ছে যে বাস্তব গ্যাসটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং আদর্শ গ্যাসটি হচ্ছে অক্সিজেন। সরি, এই গ্যাস একটা আদর্শ গ্যাস এবং কার্বন ডাই অক্সাইড হচ্ছে বাস্তব গ্যাস। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, জি স্যার, কার্বন ডাই অক্সাইডের বাস্তব গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক জেড এর মানটা হয় স্যার 1 থেকে কম প্রথম দিকে। যখন আমরা প্রেসার বাড়াই তখন আয়তনটা আস্তে আস্তে কমতে থাকে, কারণ যখন প্রেসার বাড়ানো হয় তখন অণুগুলো কাছাকাছি আসতে থাকে এবং আন্তঃআণবিক বলটা বৃদ্ধি পেতে থাকে। কিন্তু একটা পর্যায়ে যে প্রেসার বাড়ানোর কারণে আন্তঃআণবিক বিকর্ষণ বল সৃষ্টি হয় এবং সংকোচনশীলতা গুণাঙ্ক আবার বৃদ্ধি পায় এবং গ্যাসগুলো আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয় এবং পিভি এর মানটা বেড়ে যায়। জেড এর মানটা পরবর্তীতে বেড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো এই ক্ষেত্রে হ্যাঁ তোমাদের ব্যাখ্যাও ঠিক আছে। তোমরা আসলে ওই অ্যামাগা বক্রটা ব্যাখ্যা করছো, তাই না? আমি জিনিসটা আবার একটু বলে দিই অ্যামাগা বক্র বিষয়টা, যদি এটা ব্যাখ্যাটা অ্যামাগা বক্র দিয়ে হবে না, আমি আবার একটু বলে দেখো। এখানে আমরা পিভি ভার্সেস পি এর লেখচিত্র অঙ্কন করছি, মানে চাপ আয়তনের গুণফল বনাম চাপের লেখচিত্র। তো এখানে দেখা যাচ্ছে তুমি প্রথমে যখন বাস্তব গ্যাসের ক্ষেত্রে চাপ বাড়াচ্ছ তখন চাপ এবং আয়তনের গুণফলের মানটা কমে যাচ্ছে। এখন এই বিষয়টা হলো কি, কার্বন ডাইঅক্সাইড কিন্তু একটা বড় আকারের গ্যাস, এর আয়তন কিন্তু বড়। তো কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা অণুর আয়তন বড় হওয়ার কারণে অণুগুলো পরস্পর থেকে যথেষ্ট দূরে থাকে এবং এর আয়তন অনেক বেশি থাকে। ফলে তুমি যখন অল্প পরিমাণে চাপ প্রয়োগ করো তখন এদের মধ্যে আন্তঃআণবিক যে দূরত্বটা সেটা কমে যায় এবং আয়তনটা অনেক বেশি সংকোচনশীল হয়, আয়তনটা অনেক বেশি সংকোচন হয় এবং পিভি এর গুণফলের মানটা কমতে থাকে। পিভি এর গুণফলটা কমতে কমতে যখন এমন একটা পর্যায়ে আসে তখন তুমি আর যতই চাপ প্রয়োগ করো না কেন অণুগুলোর আয়তন কিন্তু আর সংকোচন করা সম্ভব না, মানে এরা এর চেয়ে বেশি আর কাছাকাছি আসা সম্ভব না। তখন তুমি চাপের মান যতই বাড়ো না কেন পি আর এবং ভি এর গুণফলের মানটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ তখন আয়তন আর কমবে না, ওই গ্যাসের আয়তন আর কমবে না, সেই মানটা এক জায়গায় এসে স্থির হয়ে যাবে। তখন চাপ এবং আয়তনের গুণফলটা বাড়তে থাকবে এবং সেটা এক সময় আদর্শ মানকে অতিক্রম করে চলে যাবে।
ঠিক আছে। কিন্তু তোমরা যদি আবার আয়তনে বা আকারে ছোট গ্যাসগুলো দেখো, যেমন ধরো হাইড্রোজেন গ্যাস বা হিলিয়াম গ্যাস, ওগুলোর ক্ষেত্রে কিন্তু গ্রাফগুলো হয় শুরু থেকে আদর্শ আচরণ থেকে উপরে, তাই না? এর কারণ হচ্ছে ওই গ্যাসগুলো আয়তন ছোট, ফলে তুমি যতই চাপ প্রয়োগ করো না কেন ওই গ্যাসের আয়তনের তেমন কোনো সংকোচন ঘটে না, ফলে চাপ এবং আয়তনের গুণফলের মানটা প্রথম থেকেই আদর্শ মান থেকে বেশি হয়। এই জন্য তোমার প্রথমেই আদর্শ আচরণ থেকে বিচ্যুতি ঘটে। এখন আসি এই প্রশ্নটার আনসারটা আমরা আসলে কিভাবে দিব, কারণ সমীকরণটা ব্যাখ্যা করতে বলছে তো যে উদ্দীপকের বাস্তব গ্যাসটির সমীকরণ আদর্শ আচরণ থেকে বিচ্যুতি কম্পেনসেশন। হ্যাঁ রিফাত বলো। স্যার এইটা আরেকটু ইজি ওয়েতে স্যার একটু বলতে পারবেন স্যার, মানে যে আচ্ছা খুব ইজি ওয়েতে তেমন বলি, ধরো কার্বন ডাইঅক্সাইডের আয়তন অনেক বড়, তাই না? কার্বন ডাইঅক্সাইড, তাহলে অণুগুলো পরস্পর থেকে অনেক দূরে থাকবে, গ্যাসের আয়তন অনেক বড় হবে। আমি গ্যাসের আয়তনের কথা বলছি। এখন তুমি যদি অল্প পরিমাণে চাপ প্রয়োগ করো তার সংকোচনটা অনেক বেশি হবে, মানে ভি এর আয়তনটা, মানে ভি এর মানটা অনেক বেশি কমে যাবে। এখন ভি এর মানটা যদি খুব বেশি কমে যায় তাহলে চাপ এবং আয়তনের যে গুণফল সেটা কিন্তু জেড এর মান যে 1 সেই মান থেকে কমে যাবে। এখন তুমি চাপ বাড়াচ্ছ, আয়তনও খুব বেশি সংকুচিত হচ্ছে, মানে ভি এর মানটা অনেক বেশি কমে যাচ্ছে, ফলে পি বি এর গুণফলটা কমে যাচ্ছে। কিন্তু একটা পর্যায়ে এসে পরে গ্যাসের আয়তন কিন্তু আর কমবে না, কারণ গ্যাসকে আমি ভ্যানিশ করে দিতে পারবো, কারণ তার তো কিছু না কিছু তো ভর তার আছে বা কিছু না কিছু পরিমাণ তার আছে, এটাকে তার ভ্যানিশ করে দেওয়া সম্ভব না। তাহলে তুমি যত সংকোচন করো না কেন একটা পর্যায়ে এসে তাকে আর সংকোচন করা সম্ভব হবে না, তখন আর ওই আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ বল কাজ করার কারণে দেখা যাবে এদেরকে আর কাছাকাছি আনা সম্ভব হচ্ছে। হ্যাঁ, তখন এক্সপ্যান্ড ওইভাবে না হলেও তুমি আর কাছাকাছি নিয়ে আসতে পারবে না, তখন বিকর্ষণ বলটা বেশি হয়ে যাচ্ছে। তখন চাপ তো তুমি বাড়াচ্ছ, ধরো আয়তনটা স্থির আছে, তাহলে গুণফলটা কি হবে? আস্তে আস্তে বাড়তে থাকবে না? বাড়তে থাকবে, জি স্যার। তখন একসময় মানটা আদর্শ মান থেকে বেড়ে চলে যাবে। আর যেসব গ্যাসের আয়তন আগে থেকেই ছোট, মানে যেমন হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস, এগুলো আয়তনে ছোট না, তো এদের ক্ষেত্রে যেটা হয় যে তুমি যতই চাপ প্রয়োগ করো না কেন চাপ এবং আয়তনের গুণফল আদর্শ মান থেকে কম হয় না, কারণ ওই গ্যাসগুলো আয়তনে তেমন কোনো সংকোচন ঘটে না। বুঝতে পারছো কি? আচ্ছা, এখন আমরা এই প্রশ্নের আনসারটা কিভাবে দিব সেটা একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে এখানে আদর্শ গ্যাসের বাস্তব গ্যাসের সমীকরণটা অ্যাকচুয়ালি হচ্ছে পি প্লাস এ এন স্কয়ার বাই বি স্কয়ার ইনটু হচ্ছে ভি মাইনাস এন বি ইকুয়ালস টু হচ্ছে আর এন আর টি। এইটাই তোমাকে একটু ব্যাখ্যা করতে হবে কেন এই সমীকরণটা আসলো, আদর্শ সমীকরণ বাস্তব গ্যাসটির সমীকরণ আদর্শ আচরণ থেকে কেন বিচ্যুতি ঘটলো। এটা হচ্ছে দুইটা কারণ, একটা হচ্ছে যে আন্তঃআণবিক আকর্ষণ বল, সেটা একটা। তো প্রথমে আসি আমরা তোমার আয়তনের যে বিচ্যুতি বা আয়তন সংশোধনী সেটাতে আসি। আমরা নর্মালি ধরে নিয়েছিলাম আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্বীকার্য থেকে যে আদর্শ গ্যাসের আয়তন এতই ছোট, গ্যাসগুলোর কণাগুলোর আয়তন এতই ছোট সেটা বাদ দেওয়া যায়, তাই গ্যাসগুলো যে গ্যাস পাত্রে ছোটাছুটি করে সেই ছোটাছুটি করার জন্য আয়তনটা হচ্ছে গ্যাস পাত্রের আয়তনের সমান, সেটা হচ্ছে ভি। কিন্তু বাস্তব ক্ষেত্রে গ্যাসকে যখন আমি চাপ দিয়ে তোমার তরলে পরিণত করি, সেই তরলে কিন্তু একটা নির্দিষ্ট আয়তন থাকে, সেই আয়তনটাকে কিন্তু আমি এমনিতেই বাদ দিয়ে দিতে পারি না, তাই না? তার মানে প্রত্যেকটা গ্যাসের অণুর কিন্তু একটা আয়তন আছে, সেই আয়তনটা হচ্ছে ভি। আর সেখানে যদি এন সংখ্যক অণু থাকে তাহলে ওই গ্যাসের মোট আয়তন হচ্ছে এন বি। তাহলে গ্যাসের অণুগুলোর ছোটাছুটি করার জন্য যে মুক্ত জায়গা, সেই মুক্ত জায়গার আয়তন হবে পাত্রের আয়তন মাইনাস গ্যাসের আয়তন, তাহলে ভি মাইনাস এন বি। আর গ্যাসের কণাগুলোর মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে সেটা কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছিলাম আদর্শ গ্যাসের আচরণ থেকে। ওখানে বলা হয়েছে যে গ্যাসের অণুগুলোর মধ্যে আসলে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, ঠিক আছে? কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলে কাজ করে, এবং এই আকর্ষণ বল কাজ করার কারণেই কিন্তু গ্যাসের যে চাপ পি, সেই চাপের মানটা কিন্তু বাস্তব ক্ষেত্রে আরো বেড়ে যায়। আদর্শ গ্যাসের চাপ হচ্ছে পি, কিন্তু বাস্তব গ্যাসের চাপ হচ্ছে পি প্লাস আন্তঃআণবিক আকর্ষণ বলের মান, কারণ আন্তঃআণবিক আকর্ষণ বলের মানের কারণে চাপের মানটা বেড়ে যায়। তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বলটা হচ্ছে এ ইন্টু এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। তাহলে বাস্তব গ্যাসের সমীকরণ হচ্ছে এই পুরাটা। তখন তোমাকে আয়তনের সংশোধন এবং চাপের সংশোধন এই দুটো জিনিস সংশোধন করে তারপর সমীকরণটা নিয়ে আসতে হবে। এই দুইটা কথা তোমাকে উল্লেখ করতে হবে এই জায়গাটার প্রশ্নে অ্যান্সার দেওয়ার জন্য, ঠিক আছে?